আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আঙুল ট্রিগারে আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব ইরানকে নজরে রাখতে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানো হয়েছে ট্রাম্প। তারপর জানিয়ে দিব ভূমধ্যসাগরে রুশ জাহাজ জব্দ করল ফ্রান্স। আরও জানিয়ে দিব যুদ্ধের অবসান ঘটাতে আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। এবং সর্বশেষ সংবাদ, আমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয়। আঙুল ট্রিগারে আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা তীব্র হওয়ায় বিপ্লবী গার্ড বাহিনী ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে। আর ট্রাম্প সামরিক বিকল্প খোলা রাখার কথা বললেও আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। ইরানের সরকার বিরোধী গণবিক্ষোভের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান এখনও আলোচনায় আগ্রহী বলে মনে হচ্ছে। ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করতে গত জুনে ইসরায়েলের চালানো 12 দিনের যুদ্ধের সমর্থন ও যোগ দিয়েছিল ওয়াশিংটন। এরপর থেকে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক ব্যবস্থার পথ খোলা রাখার কথা বলছেন। বৃহস্পতিবার ট্রাম্প জানান, একটি মার্কিন নৌবহর আর্মাডা পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা ইরানের উপর নজর রাখছি, তবে আমি অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে চাই না। তবুও আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে হামলার কোনো চেষ্টা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এদিকে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া টানা 2 সপ্তাহের বিক্ষোভে ইরানের ধর্মীয় নেতৃত্ব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভিত কেঁপে ওঠে। তবে কঠোর দমনপীড়ন ও নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে আন্দোলন অনেকটা ঝিমিয়ে পড়েছে। মানবাধিকার কর্মীদের দাবি, এই দমনপীড়নে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি একে 12 দিনের যুদ্ধে পরাজয়ের কাপুরুষতা প্রতিশোধ বলে অভিহিত করেন। বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তারা যেন কোনো ভুল হিসাব না করে। আমাদের বাহিনী যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ কমান্ডারের আদেশ পালনে আমাদের আঙুল এখন ট্রিগারে। অন্যদিকে ইরানের জয়েন্ট কমান্ড হেডকোয়ার্টারের প্রধান জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করেন যে যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের সব ঘাঁটি ও স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। ইরানকে নজরে রাখতে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানো হয়েছে ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিমান বহকারী এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী, ইউএসএস আব্রাহাম এবং বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই ইরানের উপকূলের আশেপাশে এই যুদ্ধজাহাজের বহর অবস্থান নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বড় বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে ওয়াশিংটনে ফেরার পথে জানাবাদিকদের তিনি বলেন, আমরা একটি আর্মাডা অর্থাৎ যুদ্ধজাহাজের বড় বহর ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছি। যদি প্রয়োজন পড়ে, মানে আমি বলছি না যে কোনো কিছু ঘটতে যাচ্ছে, হয়তো এই বহর আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না, তবে আমরা তাদের নিবিড় নজরদারির মধ্যে রাখছি। ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিমান বহকারী এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী, ইউএসএস আব্রাহাম এবং বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই ইরানের উপকূলের আশেপাশে এই যুদ্ধজাহাজের বহর অবস্থান নেবে। ভূমধ্যসাগরে রুশ জাহাজ জব্দ করল ফ্রান্স। ভূমধ্যসাগরে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ফরাসি নৌবাহিনী। অভিযোগ করে বলা হচ্ছে, জাহাজটি রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্রিজের অংশ, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ব্যবহৃত হয়। বৃহস্পতিবার ২০২৫ জানুয়ারি ২২ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, তেলবাহী জাহাজটি রাশিয়া থেকে আসছিল, এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত এবং ভুয়া পতাকা ব্যবহার করছিল বলে সন্দেহ রয়েছে। ম্যাক্রো বলেন, এই অভিযানটি একাধিক মিত্রদেশের সহায়তায় এবং জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের পূর্ণ সম্মতির মধ্যেই পরিচালিত হয়েছে। জাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। স্থানীয় মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী এলাকা থেকে গ্রিঞ্চ নামের একটি তেলবাহী জাহাজ নৌবাহিনী জব্দ করেছে। পরে ইউকে নিশ্চিত করে যে তারা এই জাহাজ জব্দের অভিযানে সহায়তা করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ইউকে এই জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণে সহায়তা দিয়েছে।
এমন সময় এই জাহাজ জব্দের ঘটনা ঘটল যখন ইউরোপীয় ইউনিয়ন 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের জবাবে মস্কোর বিরুদ্ধে 1 ডজনেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে প্রতিবেদন অনুসারে এসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও ভারতের মতো দেশগুলোর কাছে মস্কো এখনও লাখ লাখ ব্যারেল তেল বিক্রি করে যাচ্ছে। এই তেলের বড় একটি অংশ পরিবহন করা হয় পশ্চিমা সামুদ্রিক শিল্পের নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত একটি শ্যাডো ফ্লিটের মাধ্যমে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের প্রথম 9 মাসে শতাধিক রুশ জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করেছে এবং প্রায় 1,10,00,000 টন তেল পরিবহন করেছে, যার মূল্য 470 কোটি ইউরো বা $55 বিলিয়ন। এদিকে জাহাজটি জব্দের জন্য ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে ফ্রান্সে অবস্থিত রুশ দূতাবাস বলেছে যে জাহাজটি আটকানোর বিষয়ে তাদের আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি। যুদ্ধের অবসান ঘটাতে আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আজ সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পূর্ববর্তী মস্কো আলোচনার ফলাফলকে কাজে লাগিয়ে নিরাপত্তা ও ভূখণ্ড সংক্রান্ত সমঝোতার চেষ্টা করা হবে। মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে কার্যকর আলোচনার পর আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনে মার্কিন ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করবেন বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যুদ্ধের অবসানের কূটনৈতিক প্রচেষ্টা গতি পেয়েছে, তবে মস্কো ও কিয়েভ পরবর্তী যুদ্ধের সমঝোতার মূল ইস্যু ভূখণ্ড সম্পর্কে এখনও একমত নয়। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত স্টিভ উইটকফের নেতৃত্বে মার্কিন আলোচকরা শুক্রবার ভোর পর্যন্ত মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন। ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাগভ জানাবাড়িদের জানান, তাদের আলোচনা প্রত্যেক দিক থেকে উপকারী হয়েছে। উইটকফ ও মার্কিন দল আবুধাবিতে যাচ্ছেন, যেখানে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। উশাগভ বলেন, রাশিয়ার GRU সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক জেনারেল ইগোর কোস্তুকভের নেতৃত্বে একটি রাশিয়ান প্রতিনিধি দলও আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেখানে যাবে। উশাগভ আরও বলেন, নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় কর্মী গোষ্ঠীর প্রথম বৈঠক আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছে। স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয়। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন স্বৈরশাসক বা একনায়ক হিসেবে অভিহিত করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। বুধবার 21 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাধারণত সমালোচকরা তাকে একজন ভয়ঙ্কর স্বৈরশাসক ঘরানার মানুষ হিসেবে বর্ণনা করেন, তাই তিনি নিজেও স্বীকার করছেন যে তিনি একজন স্বৈরশাসক। তবে নিজের এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, মাঝে মাঝে একটি দেশের জন্য একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়। তার মতে তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্স থেকে উদ্ভূত, যা রক্ষণশীল বা উদারপন্থী কোনো নির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করে নয়। দাভোসের এই সম্মেলনে গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের দাবি এবং কানাডা ও ইউরোপকে দেওয়া হুমকির বিষয়টি বেশ সমালোচিত ও উপহাসের শিকার হয়েছে। তবে ট্রাম্পের পক্ষ থেকে এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে 2025 সালের অগাস্টে ওয়াশিংটনে কেন্দ্রীয় শাসন কঠোর করা এবং পতাকা পোড়ানোর দায়ে সাজা দেওয়ার আদেশ দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন জনগণ সম্ভবত একজন স্বৈরশাসককেই পছন্দ করবেন। সে সময় অপরাধ দমন ও অভিবাসন নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড ব্যবহারের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার কৃতিত্ব না পাওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন। যদিও মাঝে মাঝে তিনি নিজেকে স্বৈরশাসক দাবি করেন, পরক্ষণেই আবার অবস্থান বদলে তিনি নিজেকে একজন বুদ্ধিমান ও কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে দাবি করতে পছন্দ করেন। 2024 সালের নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় আসেন প্রথম দিনের জন্য একনায়কের মতো কাজ করবেন।